যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর। আমি ধর্মসভা করি, আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে, যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য। কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম, এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে। তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না, মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। দেখুন একটা অন্য রাজনীতি দলে গেছে, আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী, বিজেপি চরম বিরোধী, খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন? তবে হ্যাঁ, রাজনৈতিক ভাবে আমি তাকে স্বাগত জানাবো, রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য আহ্বান জানাবেন। আমি সকলকে আহ্বান জানাবো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন, আপনার পারিবারিক সম্পর্ক রয়েছে। দেখুন, ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারের অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে, দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে। এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য একটু সমালোচিত হচ্ছে। ক্ষোভ প্রকাশ করছেন খুব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে কাসেম কিন্তু কখন কি বলেন ঘটনার বিভিন্ন এবং এদের মনে হয় খুব বেশি রুটি রোজগার। আমাদের গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো, তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেবও ক্ষোভ প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ নিরীহ মানুষের উপর অত্যাচার, শুধু নয় ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম, এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে। তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না, মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। মোটেও ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক, সেটা যথেষ্ট ভালো আছে।
কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সে সেখানে যেতেই পারে। তবে কাসিম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। এখন আপনাদের কোনো কথা বলছিলেন, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, জিজ্ঞেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনাদের দলের পছন্দ জেনারেল। দেখুন, ওটা তো একটা রাজনৈতিক কোশ্চেন। আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন, তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম। তবে এখানে সুযোগ পেলেও আমি সে কথা জিজ্ঞাসা করবো না, কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে। কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায়, যদি হয়, তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো। আমাদের আপনার বিরুদ্ধে কাছাকাছি থেকে প্রার্থী হবে, একটা দরকার। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমার, আমি এটা চাই। আমি অন্য কাউকে চাইছি না, আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিটা হবে। আপনি যখন প্রেসিডেন্ট করছেন তখন সরকার সাহেব কোনো আমার সাথে কথা হয়নি, কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছি না। আসলে সরকারবাবু তার জানি সৌজন্য বিনিময়। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের দিকে হয়তো হাসতে পারেন। এখন সরকার সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন তাকে ডিস্টার্ব করে, তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে, শুধু তাই নয়, ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে সরকার সাহেব, সেই সরকার সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসিম সিদ্দিকী ভাইজান। ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে, তাকে জিজ্ঞাসা করুন আপনারা। আপনি খুশি কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের যোগদান? দেখুন, একটা অন্য রাজনীতি দলে গেছে, আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী, বিজেপি চরম বিরোধী, খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন? তবে হ্যাঁ, রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো, রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য। এরপরে কাশ্মীর কথা হয়েছিল আপনার না আমার হয়ে ফুলপুরা শরীফের বিদ্যালয়েরা রাজনীতি আসছে, এটা কি খুব ভালো সংকেত নাকি অন্য কোনো সংকেত? অসুবিধা কোথায়? আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আসা দরকার। রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিতে আসে। বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরামি হয়। সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দেওয়া নিয়ে যে চর্চা হয়েছিল, এইগুলো যেমন চর্চা হচ্ছে, এটা থেকে সরাসরি রাজনীতি হবে। বাইরে থেকে কাকে ইঙ্গিত করছেন? দর্শক থেকে আহ্বান জানাবেন রাজনীতিতে আসার? আমি সকলকে আহ্বান জানাবো আরো বেশি বেশি করে আসো। তবে একটা কথা বলবো, দল চয়নের ক্ষেত্রে একটু আমার মনে হচ্ছে একটু ভাবার দরকার ছিল। একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে হাত মিলিয়ে নিচ্ছে, যে দলের হাতে আনিস খানের খুনের রক্ত আছে, যে দল বলছে যে প্রোগ্রাম করতে গেলে তুমি দিল্লি গিয়ে করো, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, সুতরাং সে প্রশ্ন থেকে যাচ্ছে। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। আজকে টিএমসি পশ্চিমবাংলায় শাসক ক্ষমতায় আছে। টিএমসি তো একটা সময় ছোটই ছিল, একটাও এমএলএ ছিল না একটা সময়, তখন ছোট ছিল। আজকে সে কত বড় হয়েছে। ঠিক আজকে বাম বলুন, 34 বছর ক্ষমতায় যখন দলটা প্রথম হয়, তাদেরও তো একটা এমএলএ ছিল না। আজকে কত বড় দল কংগ্রেস, পুরো দেশে একটা দিন কি ছিল, ছোট চল ছিল। সে তেমনই আজকে যারা ছোট আছে তাদের সবাইকে গুরুত্ব দেওয়া দরকার। কেন আমাদের লক্ষ্য যখন অন্যায়কে মিটিয়ে দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, তাই প্রত্যেকটা মানুষই দরকার। একজন ওকে বাদ দিয়ে দরকার নেই এটা ভাবাই হচ্ছে ভুল। কেন ওই একজনকে দূরে ঠেলতে গিয়ে দেখা যাবে ও আস্তে আস্তে আবার একটা দিকে চলে যাচ্ছে।
তা আসুন, সবাইকে ঐক্য হওয়া দরকার দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে। বিশেষ করে কেন্দ্র সরকার যেভাবে দেশকে বিক্রি করে ফেলছে, শেষ করে ফেলছে, এ জায়গায় যদি ছোট বড় দেখতে যাই অসুবিধা আছে, সবাইকে আগিয়ে আসতে হবে আর টার্গেট করতে হবে আমি অনেক দিনকারের এরম মেন্টালিটি ছাড়তে হবে। ছেড়ে যার দ্বারা কাজ হবে তাকে সামনে রেখে আগাতে হবে, এটা হবে উচিত। 21-এ সংযুক্ত মোর্চা ফেল করেছিল, এটা রাজনীতির একটা অঙ্গ। আমরা দেখেছি যে বাম কংগ্রেস, এই কংগ্রেস এবং তৃণমূল 11 সালে যে যৌথভাবে ক্ষমতা এসেছিল, এটা কিন্তু এক প্রকাশে নয়। এর আগেও দুবার এরকমই জোট হয়েছিল, সফল হয়নি। তৃতীয়বার তারা সফল হয়েছে। এই যে সংযুক্ত মোর্চা নতুন করে যদি আবার 2021 সালের মতো ঝাঁপিয়ে পড়ে, রেজাল্ট ভালো হবে বলে মনে করেন? সেটা তারা সময়ের অপেক্ষা করবে কি করবে না, অনেক কিছু ব্যাপার থাকে, এত কিছু বলতে পারছি না। তবে 21-এ সংযুক্ত মোর্চার রেজাল্ট খারাপ হয়েছে, এটা বাজে কথা। খারাপ হয়নি, ভালো হয়েছে। পুরুষ সবটা চুরি হয়েছে, লুট হয়েছে। এবং দুঃখের সাথে বলতে হয়, সংযুক্ত মোর্চাতে যারা আরও বড় বড় দায়িত্বশীল ছিলেন, তেনারা এটাকে খুব নরমভাবে নিয়ে নিলেন কেন, সেটা একটা ভাবার বিষয়। যেভাবে লড়াই করা দরকার ছিল, লুট হয়েছে, চুরি হয়েছে, এটা সবাই কম বেশি জানে। তারপরেও সেটা কেসে যাওয়া বলুন বা কোনো রকম চ্যালেঞ্জে যাওয়া বলুন, যেমন আমরা অনেক সময় পরীক্ষা দিবার পরে খাতা খারাপ হলে যেমন আমরা বলতে পারি খাতা আমি কি বলে ওটাকে আবার রিমুভ করব, সেই জায়গাটায় কেন যে বাকি সবাই করলেন না, যারা দায়িত্বশীল ছিলেন সংযুক্ত মোর্চার, সবার কথাই বলছি, তিনারা ভালো জানেন, আর অভিজ্ঞতা মানুষ, সমালোচনা করছি না, কিন্তু আমাকে ভাবিয়েছে। তবে রেজাল্ট যেটা বলছেন যে ফেল হয়েছে, না ফেল হয়নি 21-এ। আমি চ্যালেঞ্জের সাথে বলছি ফেল হয়নি। একটা ভোট সকাল থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত সুইচ টিপছে, সেটা যখন গণনা হচ্ছে তার 99% চার্জ, আবার সিল কাটা, এরা অহরহ বেরিয়েছে। তো এই জায়গাটা একটা ভাবার বিষয় আছে। তবে পিছিয়ে পড়া মানুষ যদি তার মনে করে আমার অধিকার হরণ হচ্ছে, আমার অধিকার দরকার, মানুষ যদি জাগে, তাহলে সংযুক্ত মোর্চা হোক আর মোর্চা নাই হোক, মানুষ যদি জাগে আর মানুষ যদি ঠিক করে নেয় যে এই জায়গায় একে পিছনে দাঁড়ালে মানে ফ্যাসিবাদ সরকারদেরকে হারাতে পারবে, তার পাশে দাঁড়াও, এই জায়গায় একে দাঁড়ালে তার পাশে দাঁড়াতে হবে। তো এইভাবে যদি মানুষ জেগে যায়, তাহলে মানুষ তার অধিকারের জন্য যখন সামনে ঝাঁপিয়ে পড়বে, তখন দেখবেন সব ভোট আসার আগে ভোট হয়ে যাবে, ভোট আসার আগে রেজাল্ট হয়ে যাবে, ভোট আসার আগে রেজাল্ট হয়ে যাবে। মানুষ বলে দেবে যে সরকার থাকছে কি থাকছে না। ওই জন্য মানুষকে জাগতে হবে, মানুষ না জাগলে হবে না। আমরা কিছু মানুষ বলছে যে বর্তমান শাসক পশ্চিমবাংলার প্রশাসন পুরো ভেঙে পড়েছে, তো এই প্রশাসনকে দিয়ে ভোট হবে না। ইতিমধ্যেই রাজ্যপাল তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে বলে দিয়েছে যে, আমরা দেখলাম যে এই চলতি মাসের 2 তারিখে মৌলালী যুব কেন্দ্রে একটি সভা হলো, যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও। সেই সভায় উপস্থিত ছিল আইএসএফ এর প্রতিনিধি, সিপিএম এর প্রতিনিধি, কংগ্রেসের প্রতিনিধি এবং আরও ছোট ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই জায়গায় উপস্থিত ছিলেন। বা ছিল শাসক দল তৃণমূল, কেন্দ্র শাসক বিজেপি। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, সংবিধান তো সত্যি আজকে লুণ্ঠিত হচ্ছে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মনমানি মতো চলছে। তাই সবার ঐক্য হওয়া দরকার। আর মনে রাখবেন, সংবিধান তখনই বিরুদ্ধে কাজ হয়, এটা সম্ভব শাসকেরই। শাসক যদি সংবিধানকে বোড়াগুল দেখায়, সে পারে, অন্যজন পারে না, কেন শাসকের হাতে পাওয়ার থাকে। অন্যজন ভুল করলেই শাসক যদি চায় সংবিধানকে লাগু রাখবো, সংবিধান বিরোধী কোনো কাজ হবে না, তাহলে কেউ করতে পারবে না। তাহলে কেউ যদি সাধারণ মানুষ সংবিধান বিরোধী করে, এটাও যেমন শাসকের গাফলতি বা শাসকের মানে দোষেই হচ্ছে, এবং শাসকও নিজের গদিকে বা নিজের সাম্রাজ্যকে টিকাবার জন্য বা তার দলের গুন্ডা বাহিনীকে তোষণ করার জন্য বা তাদের পেট ভর্তি করার জন্য শাসকেরাই সংবিধান বিরোধী কাজ করে। তা আমাদের সামনে এখন 2টো শাসক আছে, কেন্দ্রে একটা অপদার্থ বিজেপি সরকার, আর আমাদের রাজ্যে সেও বিজেপি, এও বিজেপিরই, সেই একই তো প্রোডাক্ট, একই জিনিস। তারপরেও এই দুজনেই এখন ক্ষমতাতে রয়েছে। তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই যে এক হয়েছে, একতা হওয়া দরকার। তো কেন আমি কোন দল করি, আমার কোন দলের সঙ্গে সম্পর্ক,
এসবটা নিজের পছন্দের ব্যাপার, কিন্তু দেশটা তো সবার, সংবিধানটা তো সবার। আজকে কেন্দ্র সরকার সংবিধানকে শেষ করতে চাইছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমার ভাষায় নয়, তাদের ভাষায় তিনি একজন দলিত সম্প্রদায়। দলিতকে বর্ণবাদী বা তাদের মেন্টালিটি যারা আছে তারা খুব ছোট মনে করে। দলিতের কথাই ভারতের চলবে তার লিখাতে, এইটাকে মেনে নিতে পারছে না। যেমন মুসলমানদের ঐতিহ্য ওয়াকাবের নামে মসজিদ মাদ্রাসা প্রাচীন স্মৃতিগুলোকে মিটাতে হবে, ঠিক তেমনই মুসলমানদের প্রতিষ্ঠিত করা জিনিসগুলোকে মিটাতে হবে। মুসলমানদের নামে যেসব জায়গা নাম রাস্তা রোডের মুসলমানদের নামে আছে সেগুলোকে মিটাতে হবে। তো ঠিক তেমনই আস্তে আস্তে দলিত আদিবাসী এদেরও যে অস্তিত্ব আছে সেগুলোকেও মিটাতে হবে। ঠিক স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরও নাম আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখবেন, ঠিক ডক্টর বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, এ সংবিধান এদের জন্য বড় বুঝার কারণ হয়েছে। এ সংবিধান মানুষকে এমন একটা রাইট দিয়েছে, প্রত্যেকটা ভারতবর্ষে সে পিএম হোক আর ফুটপাতের ভিখারি হোক, ভোটার অধিকারে দুজনেই সমান। এই যে একটা অধিকার, গরিবের অধিকার, সর্বধর্মের মানুষের অধিকার, এই অধিকার তো মেনে নিতে পারছে না। এখানে বিভাজন করতে চাইছে কেন্দ্র সরকার, উঁচু জাত নিচু জাত, এই কালার ওই কালার, এই ভাষা ওই ভাষা। তাই এটা সংবিধানকে না মিটাতে পারলে এটা তো করতে পারবে না। তাই এনারা সংবিধানকে মিটাতে লেগেছে। তাই 85% বা 90% লোক, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, যারা পিছিয়ে পড়া মানুষ, প্রত্যেকের সংগঠিত হওয়া দরকার সংবিধান বাঁচাবার জন্য। এই সভা থেকে আপনার ছোট ভাই অর্থাৎ আপনার দলেরই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে আজকে যারা বড় বড় দল উপস্থিত হয়েছেন এই জায়গায়, 34 বছরের শাসকের সিপিএম এবং বিগত দিনে রাজ্য সরকারে ছিল কংগ্রেস, সেই কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর বাবু তিনিও এসেছিলেন। নওশাদ পরিষ্কার বলেছেন যে ছোট ছোট দলগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা একত্রিত হয়ে লড়াই করি 26শে বিধানসভায়, তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে আপনি যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর চোর চোর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে, সেই জন্য আমি দলে এসেছি। এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। না ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীরজাদারা করেছেন। সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে, অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব। দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। দেখেন ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো। পীর পরিবার থেকে সোজাসুজি রাজনীতিতে যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? উনি আমাকে দিয়েছেন, পীর পরিবাররা খুশি, আমাকে দিয়েছেন, আমিও খুশি। আমাকে কিছু করতে হবে। আমার 28 বছর আমি ধর্মসভা করেছি, আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে, যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য। আর কি খাওয়াবেন?
আজাদা একটু ধরো এদিকে দেখবেন এবার ওদিকে একবার ধরবে সবাই। মুসলমান নেতা যেগুলো তৃণমূলে আছে তাদেরকে বলেছিল এদের জানাজা পড়া যাবে না, তাহলে সেই কাশেম সিদ্দিকে তৃণমূলে গেলে তাহলে তাদের জানাজা হয়ে যাবে। হচ্ছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কার কোথায় যাবে তার নিশ্চিতভাবে স্বাধীনতা আছে, সে কোন দল করবে, এই সংবিধান তাকে স্বাধীনতা দিয়েছে। আমি এতটুকু বলবো যে কাশেম সিদ্দিকি যাওয়াতে তৃণমূলের যে সমস্ত লিডার আছেন, বিশেষ করে মুসলমান নেতা যেগুলো তৃণমূলে আছে তাদেরকে বলেছিল এদের জানাজা পড়া যাবে না, তাহলে সেই কাশেম সিদ্দিকে তৃণমূলে গেলে তাহলে তাদের জানাজা হয়ে যাবে। আর তার সঙ্গে তারা কি করে কাজ করবে, এটাই হচ্ছে আমার ব্যাপার। দেখুন, আমি পীরের আওলাদ, তার বিরুদ্ধে কোনো কথা নাই, সে তার মতামত জানাতে পারে, কিন্তু উনি নিজেও ভাবা দরকার যে উনি সমাজের যে পরিমাণে, ওনার মতো মনে হয় গালিগালাজ মুখ্যমন্ত্রীকে অন্য কেউ করেননি আর তৃণমূলকে। আর আজকে উনি তৃণমূলের সিটে গিয়ে বসেছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে এখানে কোনো একটা সেটিং তথ্য চলছে এবং বাংলার মানুষকে এ দেখিয়ে ওই মুখ ঘোরানো যাবে না সংখ্যালঘুদের। সংখ্যালঘুরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী চোর, আরএসএসের বি টিম, আরএসএসের ঘরের বোন, আর আরএসএস নিয়ে উনি ঘর করেন, এটা পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে।